আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে যে ব্যাংকে টাকা রাখা নিরাপদ, ভেরি সেফ। যদিও বর্তমান সময়ে কিছু কিছু ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারছে না, এটা ভিন্ন প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপট এখনো বদলায় নাই, তবে ইমপ্রুভ করছে। তো এই যে ব্যাংকে টাকা রাখা নিরাপদ, এই ধারণা কতটুকু সঠিক? কখনো কখনো বিভিন্ন বিশ্লেষণ, অভিজ্ঞদের মতামত, এগুলো যদি যাচাই করা যায় তাহলে দেখা যায় যে না, ব্যাংক সবসময় আপনার জন্য নিরাপদ নয়। কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক ইজ নট গুড ফর ইউ, বাট এটা আপনাকে বুঝতে হবে কোন ক্ষেত্রে নিরাপদ নয় আর কোথায় নিরাপদ। যেখানে নিরাপদ নয় সেখানে বা কী করতে হবে। আপনি যদি এই ব্যাপারে খুব ভালো করে ধারণা রাখেন, ইফ ইউ এডুকেট ইয়োরসেলফ, তাহলে দেখবেন আপনি সঠিক ডিসিশনটা নিতে পারছেন, বিশেষত আপনার বিনিয়োগের ক্ষেত্রে, আপনার সঞ্চয়ের ক্ষেত্রে। আমরা একটু আলোচনা করার চেষ্টা করি যে ব্যাংক কখন ভালো নয়। প্রথমে যে বিষয়টা কথা বলা দরকার সেটা হচ্ছে ইনফ্লেশন ইজ আ সাইলেন্ট কিলার। আমি বলতে চাচ্ছি ব্যাংকে টাকা রাখার সবচাইতে বড় যে সমস্যা সেটা হলো ইনফ্লেশন। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে বলছে যে উন্নয়নশীল দেশগুলোতে গড় মুদ্রাস্ফীতি হচ্ছে 6 থেকে 9%। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে মুদ্রাস্ফীতির হার 8 থেকে 12% পর্যন্ত। আরেকটা কথা এখানে বলা দরকার যে এই মুদ্রাস্ফীতি এক এক জনের কাছে আবার এক এক রকম। ব্যাংকে যখন আপনি টাকা রাখছেন, ব্যাংক যখন আপনাকে 4%, 6%, 8% বা 10% যাই দিক না কেন, দেখা যায় যে মুদ্রাস্ফীতির হার যখন এই সুদের হার বা প্রফিটের হারের চেয়ে বেশি, তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মনে হচ্ছে টাকার পরিমাণ ঠিক আছে, দ্যাট ইজ 1 লাখ টাকা রেখেছিলেন, 1 বছর পরে আপনি 1,08,000 টাকা পাচ্ছেন, 8,000 টাকা বেড়েছে। কিন্তু মুদ্রাস্ফীতি যদি 12% হয় বা 10% হয়, তাহলে আলটিমেটলি ইন রিয়েল টার্মস আপনার টাকা কিন্তু কমেছে, টাকার পারচেজিং পাওয়ার কমেছে। তাই ব্যাংকে টাকা রাখলে এটা ইনফ্লেশনকে বিট করতে পারে না, আর সেখানেই আপনার টাকাটা কমে যাওয়ার সম্ভাবনা এবং কমে যায়। ব্যাংক যে ইন্টারেস্ট রেট দিচ্ছে তার উপরে আবার 10% ট্যাক্স যখন গভর্নমেন্টের পক্ষ থেকে ব্যাংক কেটে নিচ্ছে, তখন আপনার যে রিটার্ন যেটা আসার কথা সেটা আরও কমে যাচ্ছে। একজন খুব বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর নুরিয়েল রুবিনি, উনি একটা কথা বলেছেন দ্যাট ইজ ভেরি মেনশনেবল। উনি বলেছেন যে ইফ ইনফ্লেশন ইজ হায়ার দ্যান ইউর রেট অফ ইন্টারেস্ট, ইউর সেভিংস আর শ্রিঙ্কিং ইন রিয়েল টার্মস। তার মানে ইনফ্লেশনের যে হার, যেটা আমি একটু আগে বললাম, সেটা যদি বেশি হয়, আপনি যে হারে রেট অফ ইন্টারেস্ট পাচ্ছেন তার চাইতে, তাহলে আপনি রিয়েল টার্মসে আপনার টাকা কমে যাচ্ছে। এখন যে 1 কেজি চালের দাম 50 টাকা, 1 বছর পরে 50 টাকায় 1 কেজি চাল কিনতে পারবেন না, তখন হয়তো 60 টাকায় কিনতে হবে। তার মানে ইনফ্লেশন আপনার টাকার পারচেজিং পাওয়ার কমিয়ে দিচ্ছে, রিয়েল ভ্যালু কমিয়ে দিচ্ছে। ব্যাংকে টাকা রাখলে এই রিয়েল ভ্যালু ঠিক থাকে না। খুব কম ক্ষেত্রেই আপনার ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট ইনফ্লেশনকে বিট করতে পারে। সুতরাং ইউ নিড টু লুক ইনটু দিস। এবার যে পয়েন্টটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ব্যাংক সুদ বনাম সম্পদ বৃদ্ধি। ব্যাংকে টাকা রাখলে আপনি একটা সুদ পাচ্ছেন, আর ব্যাংকে টাকা না রেখে যদি আপনি অন্য জায়গায় বিনিয়োগ করেন, কোনো ব্যবসায় খাটান, তো সেক্ষেত্রে আপনি বিনিয়োগ করলে সুদ পাচ্ছেন, ব্যবসায় খাটালে আপনি মুনাফা পাচ্ছেন। নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ আছেন আমেরিকান, ডক্টর রবার্ট জে শিলার। উনি একটা গবেষণা করেছেন, গবেষণা করে দেখিয়েছেন যে শেয়ার বাজারে গড় রিটার্ন হচ্ছে 8 থেকে 12%। উৎপাদনশীল ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগে আপনার রিটার্নের পরিমাণ 10%-এর বেশি, আর ব্যাংক আমানতে আপনার এই রিটার্নের পরিমাণ 4 থেকে 6%, যদিও আমাদের দেশে কোনো কোনো ক্ষেত্রে এর চাইতে বেশি। তার মানে হচ্ছে ব্যাংকে যখন আপনি টাকা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, তখন ইনফ্লেশনে তো একটা ক্ষতি হচ্ছে, সেটা আগে বলেছি, আর তার চাইতে বড় কথা হচ্ছে আপনি আপনার অপরচুনিটি কস্টকে লস করছেন। তার মানে ওই টাকা যদি আপনি ব্যবসায় বিনিয়োগ করতেন, তাহলে আপনার যে প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাকে আপনি হারাচ্ছেন ব্যাংকে নিরাপদে টাকা রাখার কারণে। বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট বলছে যে ক্যাশ ইজ আ টেরিবল লং টার্ম ইনভেস্টমেন্ট। যদিও উনি এই কথা বলেছেন, কিন্তু উনার জীবনে আরেকটা বাস্তব জিনিস আছে যে উনি কিন্তু প্রচুর ক্যাশ রাখেন। কেন? কারণ উনি ক্যাশ নিয়ে ওয়েট করেন যে ইকোনমিতে কখন আর একটা বড় ক্র্যাশ হবে এবং উনি অল্প দামে অন্য সময়ের অনেক দামি দামি শেয়ার কিনবেন। সেটা অবশ্য ভিন্ন আলোচনা, সেটা নিয়ে পরে আলাপ করা যাবে আরেক কোনো ভিডিওতে। তিনি বলছেন একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে টাকা যদি জমিয়ে রাখেন তাহলে টাকা কাজ করে না। তাহলে কি করতে হবে? টাকা যেন আপনার জন্য কাজ করে সেই ব্যবস্থা করতে হবে। এটা মূলত বিনিয়োগ। এই বিনিয়োগ সবসময় যে ফিক্সড রিটার্ন দিবে তা নয়, এই বিনিয়োগ আপনাকে রিস্কেও ফেলতে পারে, কিন্তু সেই রিস্ককে যদি ম্যানেজ করতে পারেন তাহলে বিনিয়োগ দিতে পারে আপনার অনেক বড় রিটার্ন। কথায় আছে না যে দ্য মোর ইউ টেক রিস্ক দ্য মোর ইউ গেট রিটার্ন, মোর রিস্ক মোর রিটার্ন, নো রিস্ক নো গেইন, এরকম একটা কথা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাংকিং সিস্টেম কি সবসময় ঝুঁকিমুক্ত? না তো। বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখছি যে ব্যাংকে টাকা রেখে অনেকেই টাকা পাচ্ছেন না। বাংলাদেশের ফাইন্যান্স কোম্পানিগুলোতে টাকা রেখে অনেক মানুষই টাকা হারিয়েছেন। যেগুলো ব্যাংক এখন বিপদাপন্ন, সেখানে টাকা রেখে অনেক মানুষ এখন
ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন কিন্তু ব্যাংক থেকে টাকা পাচ্ছেন না। আমরা জানি 2008 সালের বৈশ্বিক যে আর্থিক সংকট, সেই সংকটের কারণে ইউরোপ, আমেরিকা সব মিলিয়ে প্রায় 100+ ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ তাদের আমানতের একটা বড় অংশ হারিয়ে ফেলেছে। তারপরে সরকারকে $1 ট্রিলিয়ন বেল আউট দিতে হয়েছে। এখানে আরেকজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজের কথা বলা যায়। উনি একটা কথা বলছেন যে ব্যাংকিং সিস্টেমটা টিকে থাকে কনফিডেন্সের উপরে, নট সার্টেইনটি। উনি বলছেন যে ব্যাংকিং সিস্টেমস সার্ভাইভ অন কনফিডেন্স, নট সার্টেইনটি। তার মানে ব্যাংক মানুষের আস্থার উপরে টিকে থাকে। আস্থা নষ্ট হলে ব্যাংকও ঝুঁকির মধ্যে পড়ে যায়। সুতরাং ব্যাংক যে 100% নিরাপদ এমন ভাবার কোনো কারণ নেই। বৈশ্বিক যে কোনো কারণে, অর্থনৈতিক যে কোনো বড় ঝুঁকির কারণে ব্যাংকের টাকাও ঝুঁকিতে পড়তে পারে। বিশ্ব সেটা দেখেছে, আমরা বাংলাদেশেও দেখছি। তারপরে আবার ব্যাংকের মধ্যে করের বিষয় আছে, আবার লুকানো বেশ কিছু চার্জ আছে। লুকানো চার্জ বলছি এ কারণে, যদি আপনি প্রচণ্ড সচেতন না হন তাহলে ওই চার্জগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন না। যদি স্টেটমেন্ট একটা একটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তখন হয়তো আপনি দেখতে পাবেন। আপনি ব্যাংকে টাকা রাখবেন, তার উপরে যে সুদ পাবেন বা মুনাফা পাবেন তার উপরে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হবে। ব্যাংক কেটে রাখবে আপনার পক্ষে। আপনার যদি টিন থাকে তাহলে সেটা 10%, আর আপনার যদি টিআইএন না থাকে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যদি না থাকে তাহলে সেটা হবে 15%। আবার ব্যাংকে টাকা রাখলে ইয়ারলি ফি, এটিএম ফি, অ্যাকাউন্টস মেনটেন্যান্স ফি, ভ্যাট, এরকম বিভিন্ন ধরনের চার্জ আছে। এই চার্জগুলো আপনার অ্যাকাউন্ট থেকে শুধু টাকা কমাতে থাকে। এই চার্জগুলো যদি আপনি ইয়ারলি হিসাব করেন এবং তার সাথে যে ট্যাক্স কেটে নিচ্ছে সেটা হিসাব করেন, তাহলে দেখবেন যে আপনার রিটার্নের পরিমাণ অনেকটা কমে গেছে। আর ব্যাংকে যখন আপনি টাকা রাখছেন সেই টাকা নিষ্ক্রিয় হয়ে পড়ার সম্ভাবনা থাকে। আপনার কাছে তো ওই টাকাটা নিষ্ক্রিয়। অর্থনীতির একটা মূল নিয়ম হচ্ছে যে মানি শুড ওয়ার্ক ফর ইউ। ব্যাংকে টাকা যদি নিষ্ক্রিয় পড়ে থাকে তাহলে সেটা কি হয়, সম্পদ বাড়ায় না, যেমন একটু আগে ব্যাখ্যা করেছি, নতুন কর্মসংস্থান তৈরি করে না এবং উৎপাদনও বাড়ায় না। আর ব্যাংকে টাকা রাখলে একটা মনস্তাত্ত্বিক ফাঁদে পড়ে মানুষ। সেই মনস্তাত্ত্বিক ফাঁদটা কেমন? মনে হয় টাকা তো আছে, একটা নিরাপত্তা বোধ মানুষকে কমফোর্টের মধ্যে নিয়ে যায় এবং তখন তার জীবনযাত্রার ব্যয়ও বাড়তে থাকে। আসলে তার টাকার পরিমাণ ইন রিয়েল সেন্স বাড়ছে না, কিন্তু তার জীবনযাত্রার ব্যয় বাড়ছে। তার নতুন আর্ন করার দিকে তার মনোভাব কমে যাচ্ছে, আর্ন করতে ইচ্ছে করছে না, কারণ ব্যাংকে টাকা আছে। এর ফলে যেটা হচ্ছে, তার ভবিষ্যতের ঝুঁকি বাড়ছে। ফলাফল কি হচ্ছে, যে 30-40 বছর কাজ করে একজন মানুষ যখন রিটায়ারমেন্টে যাচ্ছে তখন দেখছে যে টাকা তার জমেছে সেই টাকা দিয়ে তার জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। কারণ ইনফ্লেশন তার আলটিমেটলি মূল টাকাকে বাড়ায় নাই, বরং কমিয়েছে। শুধু ইনফ্লেশন না, আরও কিছু বিষয়ের কথা যেগুলো উল্লেখ করলাম। এখন এই পর্যন্ত আলোচনা শুনে অনেকে মনে করবেন তার মানে কি ব্যাংকে টাকা রাখা একেবারে ভুল? আমি বলি নো। আপনি আপনার যে ইমার্জেন্সি ফান্ড 6 মান্থসের বা 6 মান্থস থেকে 1 বছরের, এই ইমার্জেন্সি ফান্ডটা আপনি ব্যাংকে কোনো এফডিআর করে রাখতে পারেন। এটা মান্থলি এফডিআর বা 3 মাসের মেয়াদি এফডিআর রাখাই ভালো। তাহলে যেটা হবে যে হঠাৎ করে যদি আপনার টাকার দরকার হয় তখন এই ইমার্জেন্সি ফান্ডটা আপনি ভেঙে খরচ করতে পারবেন। কিন্তু জীবনের সমস্ত সঞ্চয় ব্যাংকে রেখে নিরাপদে বসে থাকাটা সঠিক নয়। কারণ তাহলে আপনি যেমন সুযোগ ব্যয় হারাবেন, দ্যাট ইজ অপরচুনিটি কস্ট হারাবেন, ঠিক এমনি আপনি আপনার টাকার রিয়েল ভ্যালু কমিয়ে ফেলবেন। কষ্ট করে সঞ্চয় করবেন বটে, অল্প বাড়বে, কিন্তু সেটা ইনফ্লেশনকে বিট করবে না, বরং ইনফ্লেশনের চাইতে রেট অফ ইনক্রিমেন্টটা বেশি হবে।